সবাইকে স্বাগতম বইলতা কথায়। সবসময় তো আপনারা আমার বইয়ের রিভিউগুলো দেখেন, আপনারা অনেক পছন্দ করেন। প্রকৃতির বিভিন্ন গাছ লতা পাতা নিয়ে আমি কথা বলে থাকি, আপনারা দেখে সেগুলো পছন্দ করেন। আজকে আমি আমার একজন দর্শকের রিকোয়েস্টে আমি আমার পছন্দের 30টি বইয়ের নাম বলবো, বাংলা সাহিত্যের 30টি বইয়ের নাম। গর্ভধারিণী, উত্তরাধিকার, কালবেলা, মৌসুলকাল, পাথিব, পূর্ব পশ্চিম, দূরবীন, কড়ি দিয়ে কিনলাম, পুতুল নাচের ইতিকথা, পথের পেঁচালি, ইন্দুবালার ভাতের হোটেল, আদর্শ হিন্দু হোটেল, এরকম জনপ্রিয় কালজয়ী কিছু বইয়ের নাম থাকবে। অর্থাৎ বাংলা সাহিত্যকে যে বইগুলো সমৃদ্ধ করেছে সেই বইয়ের একটি তালিকা থাকবে। তার মধ্যে আজকে 30টি বইয়ের তালিকা থাকবে। বাংলা সাহিত্যের ভাণ্ডারে অসংখ্য কালজয়ী সৃষ্টি রয়েছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের কিছু বই, যেগুলো শুধু গল্প নয়, সময়, মানুষ আর জীবনের গভীর সত্যকে তুলে ধরে। প্রতিটি বইয়ের ছোট্ট সারাংশ আর প্রধান চরিত্রের পরিচয় থাকবে আজকের ভিডিওতে। আমাকে যদি কেউ বলে যে বাংলা সাহিত্যের একটা বই পড়তে চাই, কোনটা পড়ব, তাহলে আমি অবশ্যই বলবো আনিসুল হকের মা বইটা পড়তে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনাকে এই বইটা পড়তে হবে। মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া ছাত্রনেতা আজাদের জন্য আর একজন সাফিয়া বেগমকে জানতে আপনাকে আনিসুল হকের মা বইটি পড়তেই হবে। মায়ের দীর্ঘ অপেক্ষা, কষ্ট আর বিশ্বাসের গল্প। মুক্তিযুদ্ধের সন্তানের জন্য মায়ের অনন্ত অপেক্ষা, যেখানে যুদ্ধের বেদনা, মমতা আর মায়ের অটুট বিশ্বাস গল্পকে অসাধারণ কাব্যিক শক্তি দেয়। এই গল্পের মূল চরিত্র হচ্ছে সাফিয়া বেগম এবং আজাদ। আজাদ হচ্ছেন সাফিয়া বেগমের সন্তান। মমতা আর ধৈর্যের অসীম প্রতীক যে সাফিয়া বেগম, সেটা আপনারা জানতে পারবেন আনিসুল হকের এই বইটি পড়লে। প্রকাশনা ভেদে এই বইয়ের মূল্য 450 থেকে 500 টাকা হতে পারে। আপনারা প্রকাশনা ভেদে এই মূল্যটা দিয়ে কিনে নিতে পারেন। চাইলে আপনারা অনলাইনেও রকমারি কিংবা অন্যরকম থেকে কিংবা বই বিচিত্রা থেকেও আপনারা এটা পারচেস করতে পারেন। সাতকাহন, দীপাবলির শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সমাজ, প্রেম আর সংগ্রামের আত্মমর্যাদার লড়াই এই উপন্যাসের মূল সুর। নারী জীবনের সংগ্রাম, প্রেম, সমাজের চাপ আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক দীর্ঘ যাত্রার কাহিনী এটি। সাতকাহন পড়ে এমন কোনো মানুষ নেই যে সমরেশ মজুমদারের লেখনের প্রেমে পড়েননি। সাতকাহনের মূল চরিত্র হচ্ছে দীপাবলি, দৃঢ় স্বাধীন চেতা নারী। অরিন্দম দীপাবলির জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। সমরেশ মজুমদারের সাতকাহন বইটি আপনারা প্রকাশনা ভেদে 850 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। গর্ভধারিণী, সমরেশ মজুমদার। 4 জন স্বপ্নবাজ তরুণ তরুণীর গল্প এটি। সমাজের অসামঞ্জস্যতার বিরুদ্ধে যারা লড়তে চেয়েছিল, তার সাথে তাদের জীবনের, ব্যক্তি জীবনের ভালোবাসা আর বাস্তব জীবনের টানাপোড়েন তো আছেই। অসম অর্থনৈতিক কাঠামোয় বড় হয়ে ওঠা 4 বন্ধু, তাদের মধ্যে একজন মেয়ে। একসময় উপলব্ধি করল অদ্ভুত এক আধার নেমে এসেছে এই দেশে। কারো যেন নিজস্ব কোনো দায় নেই। দেশটার ভালো মন্দের এজারা রাজনৈতিক দলগুলোর ওপর দিয়ে অধিকাংশ মানুষের ঘরের নিরাপদ কোণ খুঁজছে। এই ক্লোইভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছে ওই 4 জন যুবক যুবতী। পরিণামে তাদের আত্মগোপন করতে হলো হিমালয়ের কোণে এক পাহাড়ি গ্রামে, যেখানে অশিক্ষিত মানুষরা বসবাস করে, যেখানে শহরের কোনো কোলাহল নেই, যেখানে সভ্যতার নখ এখনও আঁচড় কাটেনি। বইটির প্রকাশনা ভেদে আপনারা 600 থেকে 900 টাকায় পেয়ে যাবেন যদি আপনারা হার্ড কভার চান, আর যদি ফটোকপি প্রিন্ট চান তাহলে 230 থেকে 250-এর মধ্যে পেয়ে যাবেন। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এই 3টি বইয়ের লেখকও সমরেশ মজুমদার। এর সাথে আরও একটি বই আছে, সেটি হচ্ছে মৌসুলকাল। তবে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই 3টি বইকে একসাথে ত্রিরত্ন নামে ডাকা হয়। উত্তরাধিকার পারিবারিক দ্বন্দ্ব, রাজনীতি এবং নতুন প্রজন্মের সংগ্রামের এই বইটি। পরিবার, রাজনীতি আর নতুন প্রজন্মের আদর্শ সংঘাতের অসাধারণ গল্প। কিশোর অনিমেষের বেড়ে ওঠা, তার শৈশবকাল, পরিবার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বের মধ্যে কিভাবে নতুন প্রজন্ম নিজের পথ তৈরি করে, তারই শক্তিশালী বর্ণনা দেওয়া আছে এই বইতে।
এই বইয়ের মূল চরিত্র হচ্ছে অনিমেষ, বুদ্ধিমান, ন্যায্য, আদর্শবাদী যুবক। পরিবার ও সমাজের নানা বিপরীত চরিত্রগুলো এখানে রয়েছে। এই বইটি আপনারা 350 থেকে 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। কালবেলা 60 থেকে 70-এর দশকের ছাত্র আন্দোলনের সামাজিক অস্থিরতা এবং ব্যক্তিগত জীবনের টালমাটাল সময় এক প্রজন্মের ইতিহাস এটি। 60-70-এর রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলনের রোমাঞ্চকর সময় এই বইতে আলোচনা করা হয়েছে। সেই অনিমেষ যাকে আপনারা উত্তরাধিকারে পেয়েছিলেন, তার এবং মাধবীলতা নামের এক নারীর আদর্শ প্রেমের গল্পও কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। মাধবীলতা এবং অনিমেষ এই দুজনই এই গল্পের মূল চরিত্র। অনিমেষ হচ্ছে ছাত্রনেতা এবং আদর্শবাদী। মাধবীলতা অনিমেষের প্রথম প্রেম, শক্তিশালী নারী। এই বইটি আপনারা 400 থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন প্রকাশনা ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে, এর মধ্যেই পেয়ে যাবেন। কালপুরুষ সময়, রাজনীতি, সমাজ আর মানুষের দ্বন্দ্বের বহুমাত্রিক চিত্র এই বইতে আলোচনা করা হয়েছে। সময়, ইতিহাস আর ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে অনিমেষের জীবন সংগ্রাম কিভাবে এগোতে থাকে, এই সব কিছুর খুঁটিনাটি আপনি জানতে পারবেন ত্রিরত্নের এই সিরিজে। মানুষের ভেতরের অন্ধকার সব মিলিয়ে জটিল এবং বহুমাত্রিক একটি উপাখ্যান হচ্ছে এই কালপুরুষ। এই কালপুরুষের মূল চরিত্রও কিন্তু অনিমেষ, যাকে আপনারা এর আগের সিরিজগুলোতে পড়েছেন। প্রকাশনা এবং প্রিন্টের মান অনুযায়ী 300 টাকা থেকে 900 টাকা পর্যন্ত হতে পারে এই বইয়ের দাম। মৌসুলকাল, সমরেশ মজুমদার। এই সিরিজের চতুর্থ বই যেটি, সেটি হচ্ছে মৌসুলকাল। যদিও প্রথম 3টি বই যতটা জনপ্রিয়, মৌসুলকাল ততটা জনপ্রিয় নয়। এই গল্পে উঠে আসে আগের সিরিজগুলোর যে চরিত্র ছিল, মূল চরিত্র অনিমেষ, অনিমেষের ছেলের জীবন কাহিনী এই গল্পে উঠে আসে। সমাজের অবক্ষয়, সময়ের অমোঘতা এবং মানুষের পতনের উপাখ্যান, মানুষের লোভ, ক্ষমতার খেলা আর সমাজের নৈতিক পতনের উপমা এই বইতে আপনি দেখতে পাবেন। এই বইটির মূল চরিত্র হচ্ছে অনিমেষের ছেলে। অনিমেষ এবং তার সন্তানকে নিয়েই এই বইটি, এবং সমাজের বিভিন্ন দিকগুলো, অর্থাৎ সমাজটা কিভাবে নৈতিকভাবে অবক্ষয়ের হচ্ছে প্রতিনিয়ত, সেই জিনিসগুলো সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন সমরেশ মজুমদার। 400 টাকা থেকে 900 টাকার মধ্যে আপনারা প্রিন্টিং ভেদে এই বইটি পেয়ে যাবেন। 1084 মা, মহাশ্বেতা দেবী। রেমন ম্যাগসেসের পুরস্কার বিজয়ী সাহিত্যিক হচ্ছেন মহাশ্বেতা দেবী। 1974 সালে প্রকাশিত এই বইটি 1970-এর ভারতের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। এই 1084 মা বইটি, এই উপন্যাসের মূল চরিত্র দুটি, সুজাতা এবং ব্রতী। সুজাতা ব্রতীর মা, যেটি 1084 নম্বর লাশ। জীবিত অবস্থায় সুজাতা নিজ রক্তে মাংসে গড়া ব্রতীকে চিনতে পারেনি, কিন্তু মৃত্যুর পর সুজাতা যেন খুঁজে পেয়েছে নিজ রক্তে মাংসে গড়া ব্রতীকে। এই বইটি আপনারা 200 টাকা থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন প্রকাশনা ভেদে এবং প্রকাশনার আসলে মানের, বইয়ের যে প্রিন্টিংয়ের যে মান, তারপর কাগজের যে মান, সেটার উপর ভিত্তি করে দামটা এদিক সেদিক হতে পারে। পার্থিব, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পার্থিব উপন্যাসটি একটি জীবনবোধ, সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের চিন্তাধারা, জীবনধারার বিভিন্ন চরিত্র, বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একই উপন্যাসে তিনি তুলে এনেছেন মানুষের টিকে থাকা, বেঁচে থাকার চরম লড়াই এবং ভালোবাসার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো। মানুষের পার্থিব আকাঙ্ক্ষা, আত্মকেন্দ্রিকতা আর সম্পর্কের ভাঙা গড়া নরম অথচ তীক্ষ্ণ ভাষায় তিনি এখানে লিখেছেন। পার্থিব লোভ, সম্পর্কের ভাঙা গড়া, মানুষের স্বভাবের যে সূক্ষ্ম বিশ্লেষণ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় পার্থিব উপন্যাসে সুন্দর করে সেই বিষয়গুলো আমাদের জন্য লিখে রেখেছেন। এই উপন্যাসের মূল চরিত্র বিষ্ণুপদর, রামজীবন, বামাচরণ, কৃষ্ণজীবন সহ মনীষ, অপর্ণা, অনিশ, অন্যান্য অনেকেই।
এই বইটি আপনারা প্রকাশনা ভেদে বিভিন্ন দামে পেয়ে যাবেন, তবে 200 টাকা থেকে 2250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দূরবীন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই উপন্যাসটি রচিত হয়েছে 3 প্রজন্মের জীবন কাহিনী নিয়ে। হেমকান্ত এবং হেমকান্তের ছেলে কৃষ্ণকান্ত এবং কৃষ্ণকান্তের ছেলে ধ্রুবকে নিয়ে এই উপন্যাসে উঠে এসেছে মানুষের অন্তর্দৃষ্টি, সমাজের ভেতরের ভঙ্গুরতা এবং কিংবদন্তি সম সার্চ ফর আইডেন্টিটি, পরিবার ইতিহাস এবং অতীতের অনুসন্ধান, এক রহস্য মাখা কাহিনী এটা। এই বইয়ের প্রতিটি পাতায় আপনি দেখতে পাবেন একটা ছবি তখনকার সমাজের, তখনকার পরিবারের এবং বর্তমান সমাজ এবং পরিবারের বিভিন্ন রূপচিত্র। স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী পরিবার, রাজনৈতিক বিভিন্ন পট এখানে আলোচিত হয়েছে। এই বইটি আপনারা পেয়ে যাবেন 500 টাকা থেকে 1200 টাকার মধ্যে। আপনারা যারা ব্যোমকেশ সিরিজগুলো পছন্দ করেন তাদের এই বইটা অনেক ভালো লাগবে। জীবন আমার বোন, মাহমুদুল হক। যে বই পড়ে ঘুরে চলে যেতে হয় এবং সেই ঘোর কাটতে 2-3 দিন সময় লেগে যায়, সেই রকম বইয়ের অনুভূতি প্রকাশ করা খুবই কঠিন। সেরকম একটি বই হচ্ছে জীবন আমার বোন। এই গল্পটা 71-এর সময়কার নয়, আমি বলবো এই গল্পটা 71-এর পরবর্তী বিভিন্ন ট্র্যাজেডিক সময় বা মুহূর্তগুলোর সুন্দর আলোচনা। এই উপন্যাসের মূল চরিত্র খোকা, তবে খোকা কখনোই টং দোকানে বসে চায়ের কাপে চা খেতে খেতে চুমুক দিতে দিতে উত্তপ্ত রাজনৈতিক আলোচনার ব্যক্তিত্ব ছিল না, কিংবা রাজপথে নেমে মিটিং মিছিলে জনতার স্রোতে গা ভাসানো যুবক ছিল না। খোকা ছিল 3G বা 4G যুগের আহেড পলিটিক্স থিওরিতে বিশ্বাসী একজন ঘুণে ধরা তরুণ। এই বই পড়তে পড়তে আপনি কখন সম্মোহিত হয়ে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না। এই বইটি আপনি পেয়ে যাবেন 300 থেকে 500 টাকার মধ্যে। নহন্যতে, মৈত্রেয়ী দেবী। নহন্যতে, যার মানে হচ্ছে ইট ডাজ নট ডাই, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই বা মৃত্যু নেই। এটি মূলত মৈত্রেয়ী দেবীর আত্মজীবনীমূলক একটি উপন্যাস। মৈত্রেয়ী দেবীর প্রাক্তন প্রেমিকের লেখা বইয়ের প্রত্যুত্তরে তিনি এই বইটি লিখেছিলেন। 1974 সালে এই বইটি প্রকাশ হলেও 1976 সালে এই বইটি পুরস্কার লাভ করে এবং এই বইটির প্রেক্ষাপট ছিল 1930 সালের প্রেক্ষাপট। 30 সালে ঘটে যাওয়া একটি দুর্বোধ্য ঘটনা, 40 বছর আগের একটি ঘটনার স্মৃতিচারণ এই বইটি। তার চোখে আগের সেই দিনগুলো, সেই স্মৃতিগুলো এখনও অমীয়মান। এখনও তার সেই প্রিয়তমের মুখটি ভাসছে তার চোখে। মনে হয় যেন হাত বাড়ালেই তাকে এখন ছুঁতে পারবে। বইটি আপনাদেরকে পেতে হলে গুনতে হবে 400 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। পূর্ব পশ্চিম, সুনীল গঙ্গোপাধ্যায়। দেশভাগের আগে পরে বাংলার মানুষের যন্ত্রণা, টিকে থাকা ও পরিচয়ের সংগ্রাম লিখে তুলে এনেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এই বইগুলোতে। এই বইটি অনেক বিশাল হলেও আপনার কিন্তু পড়তে কোনো রকম অসুবিধা হবে না। আপনি যখন পড়বেন এই বইয়ের প্রত্যেকটা পরতে পরতে আপনি নিজেকে আবিষ্কার করবেন সেই সময়টাতে। বিভক্ত বাংলা, মানুষের স্বপ্ন ভাঙা, দেশভাগের যন্ত্রণা আর সময়ের বিপুল পরিবর্তনের মহাকাব্যিক এক উপন্যাস পূর্ব পশ্চিম। বিভিন্ন প্রকাশনা ভেদে এই বইয়ের দাম বিভিন্ন রকম হয়ে থাকে, তবে আপনি 500 থেকে 800 টাকার মধ্যে এই বইটি পেয়ে যাবেন। এই বইটি 2টি খণ্ডে বিভক্ত। কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবি একটি সামাজিক উপন্যাস। এক প্রতিভাবান কবির শিল্প, প্রেম এবং জীবনের ব্যথাময় গল্প এটি। এক সাধারণ ঘরের ছেলে কিভাবে হয়ে ওঠে কবিয়াল, তার সুন্দর বর্ণনা এখানে তিনি উঠিয়ে নিয়েছেন। সব ভালো লাগার বহিঃপ্রকাশ আপনি করতে পারবেন না, এই বইটিও ঠিক তেমনি। এই বই পড়ে তার সারাংশ আপনি শব্দে প্রকাশ করতে পারবেন না। এই বইতে লেখকের সুন্দর একটি কথা আছে, সেটি হচ্ছে, জীবনে যা মিটলে না কো মিটবে কি তা মরণে, হায় জীবন এত ছোট কেনে। বইয়ের মানের উপর নির্ভর করে আপনি বইটি পেয়ে যাবেন 200 টাকা থেকে 500 টাকার মধ্যে। কড়ি দিয়ে কিনলাম, বিমল মিত্র। কিছু কিছু উপন্যাস আছে যেগুলো পড়ার পরে আপনাকে ভাবতে বাধ্য করে, অন্যভাবে ভাবতে শেখায়। কড়ি দিয়ে কিনলাম বিমল মিত্রের তেমনি এক এপিক ধর্মীয় উপন্যাস।
বিংশ শতাব্দীর শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত এক অস্থির সময়ের গল্প এখানে উঠে এসেছে, যখন সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পৃথিবীতে তখনও চলছে ট্রেড ডিপ্রেশন। ঠিক ওই রকম একটি সময়ে দীপঙ্কর নামের এক যুবকের বেড়ে ওঠা অঘোর দাদুর বাড়িতে তার জীবনের হাস্যরহস্য এবং বুদ্ধিদীপ্ত বিভিন্ন সমাজচিত্র এখানে উঠে এসেছে। মধ্যবিত্ত জীবনের হাসি, কান্না এবং ব্যঙ্গ বাস্তবতার ছবি এখানে বিমল মিত্র তুলে এনেছেন। বইটি পুরোপুরি একটি পরিবার কেন্দ্রিক চরিত্র। এখানে অনেকগুলো চরিত্র রয়েছে। বইটির 2টি খণ্ড রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপ থেকে আপনি এই বইটি সহজভাবে পেয়ে যেতে পারেন। সাধারণত 2 খণ্ডের এই সেটটি আপনি 300 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। রকমারি, বাতিঘর এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে সহজেই ঘরে বসে এই বইটি কিনতে পারেন। পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। শশী এই উপন্যাসের মূল চরিত্র এবং কুসুম এই উপন্যাসের নারী চরিত্র। শশী এই উপন্যাসের প্রধান চরিত্র। সদ্য ডাক্তারি পাশ করে সে গ্রামে আসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিন্নতর সংস্কৃতি কিংবা সহজভাবে যদি বলি উন্নত জীবনের সন্ধানে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শেষমেশ সে আর প্রথাগত জীবনের বাইরে যেতে পারে না। কুসুম এই উপন্যাসের নায়িকা বলা যায় তাকে। তার পরিচয় হলো সে 23 বছর বয়সী ভাজা মেয়ে। উপন্যাসের এক চরিত্র পরাণ এর স্ত্রী রহস্যময়ী এবং বিচিত্র রূপিণী নারী। তার খামখেয়ালিপনা, খাপছাড়া প্রকৃতি তাকে রহস্যময়ী করে তুলেছে। শশীর জন্য তার উন্মাদ ভালোবাসা এই উপন্যাসের শিক্ষাগত সৌন্দর্য। আমাদের সমাজে এখনও কিন্তু অন্ধবিশ্বাস রয়েছে। অন্ধবিশ্বাসের ফাঁদে মানুষকে আটকে রেখে কিভাবে ধর্মযাজকরা কিংবা পণ্ডিতরা নিজের স্বার্থ উদ্ধার করেন, এইসব খুঁটিনাটি বিষয়গুলো এখানে উঠে এসেছেন। সামনে রথের দিন যাদব পণ্ডিত মারা যাবে। যাদব পণ্ডিত হচ্ছে এই উপন্যাসের আরও একটি চরিত্র। এই কথাটা চারদিকে ছড়িয়ে যাওয়ার পর পণ্ডিত মশাইকে দেখতে পাশের গ্রাম থেকে মানুষজন আসতে থাকে। মানুষের ঢল নামে। রথের দিন ঠিকই যাদব পণ্ডিত এবং তার স্ত্রী মারা যায়। বাকি ইতিহাসটা জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইটি। বইটি আপনারা 200 টাকা থেকে 300 টাকা, 350 টাকার মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। পথের প্যাচালি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জীবনানন্দের কাব্যরূপের বিস্তার বর্ণনার গদ্যরূপ যেন পথের প্যাচালি বিভূতিভূষণের। সমাজের আর্থসামাজিক বৈষম্য ও মানুষের নিরুপায় সংগ্রাম, যা আজও তীব্রভাবে প্রাসঙ্গিক আমাদের জীবনের সাথে। গ্রামীণ জীবনের সৌন্দর্য, অপু এবং দুর্গার শৈশব, দুঃখ আনন্দের অবিনশ্বর গল্প এখানে। পথের প্যাচালির মূল নায়করা হচ্ছেন অপু এবং দুর্গা। এছাড়াও রয়েছেন সরবালা এবং হরিহর। তার চরিত্রগুলো অর্থাৎ অপু আর দুর্গা যেন আমাদের জীবনেরই অংশ। দুর্গার মৃত্যুতে কাঁদেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। পথের প্যাচালি নিয়ে আলাদা করে আর বিস্তর কিছু বলতে হবে না। আশা করি যারা বই পোকা রয়েছেন তারা অনেকেই ইতিমধ্যে পথের প্যাচালি সম্পর্কে অনেক কিছুই জানেন। এই বইটি আপনারা পেয়ে যাবেন 300 টাকা থেকে 700 টাকার মধ্যে। আরণ্যক, বিভূতিভূষণ। আরণ্যক গল্পটি আমার খুবই পছন্দের, কারণ আরণ্যক এমন একটি গল্প যেটা প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির বিভিন্ন লুকিয়ে থাকা খুঁটিনাটি সৌন্দর্যগুলো এখানে তুলে আনা হয়েছে। সভ্য সমাজের বাইরে থাকা প্রান্তিক অবহেলিত মানুষজনের গল্প এটি। কিংবা আপনি বলতে পারেন একজন প্রকৃতি প্রেমীর চোখে প্রকৃতি নষ্ট হওয়া এবং আমাদের গোটা প্রকৃতিটা ধ্বংসের মুখোমুখি কীভাবে যাচ্ছে সেই সব দেখার একটি বই এটি। শহুরে জীবনের মানুষ বনাঞ্চলে গিয়ে প্রকৃতি ও মানুষের সাথে নিজের নতুন পরিচয় খুঁজে পায় কীভাবে। মনের মানুষ, জীবন এবং প্রকৃতি এবং সভ্যতার সংঘর্ষ এখানে উঠে এসেছে। আরণ্যক বিভূতিভূষণের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস। মূল বাংলা ছাড়াও আরণ্যক সাহিত্য একাডেমির প্রচেষ্টায় ভারতের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। উড়িয়া, তেলেগু, গুজরাটি, মারাঠি এবং মালায়ালাম, পাঞ্জাবি, হিন্দি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এই গল্পের মূল চরিত্র হচ্ছে সত্যচরণ, রাজু পাড়ে, ধাতরিয়া, ধাওতাল সাহু, মুকুটনাথ পাড়ে, কুন্তা এবং অন্যান্য চরিত্র।
বইটি আপনারা 200 টাকা থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ইন্দুবালার ভাতের হোটেল, কল্লোল লাহিড়ী। ইন্দুবালার ভাতের হোটেল একজন যুবতীর জীবনের বিভিন্ন টানাপোড়েন নিয়ে লিখিত হয়েছে। খুবই চমকপ্রদ এই বইটি। পূর্ব বাংলায় জন্মানো এক কিশোরী, যিনি কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে একজন শহুরে পুরুষকে বিয়ে করে তার পৈতৃক গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। তাকে সেই নতুন শহরের নতুন জীবনের সাথে মানিয়ে নিতে হয়। তবে দুর্ভাগ্যবশত তিনি অল্প বয়সে বিধবা হন। একাকীভাবেই তার 2 ছেলেকে লালন পালন করেন এবং পরবর্তীতে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর দিক নির্দেশনায় পেয়ে ইন্দুবালা একজন অভিজ্ঞ বাবুর্চি হয়ে ওঠেন। এটি একটি গৃহভিত্তিক ছোট রেস্তোরাঁ থেকেই শুরু হয় তার, যা মূলত স্থানীয় শ্রমিক এবং যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করে। ক্রমে তার আচরণ এবং খাবারের স্বাদের জন্য রেস্তোরাঁটি জনপ্রিয় হয়ে ওঠে। জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ ত্যাগ করে ইন্দুবালা তার ছেলেদেরকে মানুষ করে। তার সন্তানরাও একদিন বড় হয়ে তাদের নিজেদের জীবনে চলে যায়, অর্থাৎ শহরে জীবনে চলে যায়। রয়ে যায় ইন্দুবালা একা। এই সমস্ত বছরের পর ইন্দুবালার তার পূর্ববঙ্গের গ্রামের শৈশবের কথা মনে পড়ে। একদিন তার সেখানে ফিরে যাওয়ার খুব আকাঙ্ক্ষা জন্মায়, কিন্তু তার পারিবারিক দায়িত্বের কারণে এবং গ্রামটি এখন অন্য দেশের হওয়াতে, অর্থাৎ 47-এর দেশভাগের পর 2টি আলাদা হয়ে যায়, পিতার বাড়ি এবং স্বামীর বাড়ি। তার জন্য তার আর আশাটা কখনোই পূর্ণতা পায় না। এই বইয়ের প্রেক্ষাপট বর্তমান সময়ের সাথে, অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় বিবাহ হলে যে পরিস্থিতিতে পড়তে হয় তার সাথে অনেকটা মিল রয়েছে। যাদের এরকম হয়েছে তারা খুব বেশি রিলেট করতে পারবেন নিজের সাথে এই বইটি। ইন্দুবালা ভাতের হোটেল বইটির পুরো রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখতে চান একটু স্ক্রল করে দেখে আসবেন। এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে ইন্দুবালা মল্লিক, লক্ষ্মী, ধনঞ্জয় বা ধনা, তরুণী ইন্দুবালা এবং সঞ্চারী, প্রদীপ এবং রতনলাল মল্লিক সহ আরও অন্যান্য অনেকেই। বইটি আপনারা পেয়ে যাবেন 300 টাকা থেকে 500 টাকার মধ্যে। গাভী বৃত্তান্ত, আহমদ ছফা। আহমদ ছফার লেখা এখন খুবই জনপ্রিয়। বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ এবং লেখক আহমদ ছফা। তার রচিত একটি বাস্তবিক গভীর পর্যবেক্ষণে রচিত উপন্যাস গাভী বৃত্তান্ত। উপন্যাসটি 1995 খ্রিস্টাব্দের ঢাকা থেকে প্রকাশিত হয়। গাভী বৃত্তান্ত উপন্যাসের চিত্রায়িত হয়েছে একজন উপাচার্যের গোলামি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেজুরভিত্তিক রাজনৈতিক নোংরা রূপকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে, বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক রাজনীতির প্রেক্ষাপটে রচিত বাংলা ভাষায় সবচেয়ে শক্তিশালী উপন্যাস হিসেবে গণ্য করা হয় গাভী বৃত্তান্তকে। বিশ্ববিদ্যালয়ের নোংরা শিক্ষক রাজনীতির প্রসঙ্গ উঠলেই সবার আগে গাভী বৃত্তান্তের কথাই সবার মুখে আসে। এই বইটি আপনারা পেয়ে যাবেন 200 টাকা থেকে 500 টাকার মধ্যে। মৃন্ময়ী, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের লেখা এই বইটি আমি নিজে রিভিউ করেছি, আপনারা চাইলে স্ক্রল করে একটু জেনে আসতে পারেন যাদের আগ্রহ রয়েছে। তাই এই বই নিয়ে আর বিস্তারিত বললাম না। এই বইয়ের মূল চরিত্র হচ্ছে মৃন্ময়ী, যার বাবা এবং তার ছোট ভাই এবং তার একজন অল্প একটু পছন্দের মানুষ, এই সব কিছু নিয়ে এই বইটি লেখা। এই বইটি আপনারা পেয়ে যাবেন 300 টাকা থেকে 400 টাকার মধ্যে। 1000 বছর ধরে, জহির রায়হান। জহির রায়হানের সাথে ছেলেবেলায় আমার পরিচয় এই বইয়ের মাধ্যমে। আমি যখন স্কুলে পড়ি তখন এই বইয়ের আমার পড়তে হয় পাঠ্য বইয়ের জন্য। সহজ সরল গ্রামীণ জীবনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। তাছাড়াও এই উপন্যাসে আরও রয়েছে পুরুষ শাসিত সমাজে নারীদের অবহেলা, গ্রামীণ বিভিন্ন কুসংস্কার এবং অজ্ঞতার বিভিন্ন চিত্র এখানে উঠে এসেছে। আর যা সব ছাড়িয়ে গেছে তা হচ্ছে টুনির বিচ্ছেদ। অর্থাৎ এই উপন্যাসের মূল চরিত্র 2টি ছিল, মন্তু এবং টুনি। এই 2টি ছেলে মেয়ের ভালোবাসার বিচ্ছেদটা আমি কখনোই মেনে নিতে পারিনি। তাদের ভালোবাসা কখনোই প্রকাশ পায়নি, কখনোই পূর্ণতা পায়নি। একজন পুরুষের 3টি প্রজন্মের নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার বিভিন্ন দিক এখানে উঠে এসেছে। উপন্যাসের শেষ দিকটা যখন পড়বেন তখন আপনি ফিরে যাবেন আপনার জীবনের সেই 15 বছর বয়সে। বইটি আপনারা 200 টাকা থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বরফ গলা নদী, জহির রায়হান। বরফ গলা নদীর রিভিউ আমার চ্যানেলে আছে বিস্তারিত, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
যুদ্ধোত্তর সমাজ, বিচ্ছিন্ন মানবিক এবং বেদনার গল্প এখানে রয়েছে। কিভাবে যুদ্ধোত্তর সমাজ, ভালোবাসা এবং মানবিক সম্পর্কগুলো হাহাকারে ভোগে সেসব বিষয়াদি জহির রায়হান সুন্দরভাবে তার গল্পে তুলে এনেছেন। বিভিন্ন মানবিক সংকটের চরিত্র এখানে রয়েছে, যাদের জীবন বরফ গলা নদীর মতোই বদলায়। এই উপন্যাসের মূল চরিত্র লিলি। বইটি আপনারা পেয়ে যাবেন 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। শেষ বিকেলের মেয়ে জহির রায়হান, স্মৃতি এবং হারিয়ে যাওয়ার সময়ের নস্টালজিক গল্প এই বই। স্নিগ্ধ প্রেম, মায়া আর হারিয়ে যাওয়া সময়ের নস্টালজিয়া আপনাকে মনে করিয়ে দিবে এই বই পড়লে। এই বইটি আমাদের জীবনের ঘটে যাওয়া প্রতিচ্ছবি। জীবনের চাওয়া পাওয়া যেন সাপে নেউলে সম্পর্ক। বিকেলবেলার জানালার দিকে তাকিয়ে থাকার বৃষ্টির শব্দ। গল্পের শুরুতেই আকাশের রং বুঝি বারবার বদলায়, কখনো নীল, কখনো হলুদ, কখনো টকটকে লাল। গল্পের নায়ক কাসেদ, একজন কেরানি তিনি, কিন্তু গল্পের কোথাও তাকে ছোট করে উপস্থাপন করা হয়নি। এছাড়াও সালমা, জাহানারা, শিউলি এরকম অন্যান্য চরিত্র এই গল্পে রয়েছে। সালমা যেমন কাসেদকে ভালোবাসার কথা বলতে পারেনি, ঠিক তেমনি কাসেদ এক বুক আশা নিয়ে ভালোবাসার কথা বলতে পারেনি জাহানারাকে। ত্রিভুজ প্রেমের এই গল্প আপনাকে নস্টালজিয়ায় নিয়ে যাবে। অতঃপর জীবনের সাথে লড়াই করে যেন পরাজিত সৈনিক কাসেদ। বইটি আপনারা 200 টাকা থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। নন্দিত নরকে, হুমায়ুন আহমেদ। মধ্যবিত্ত পরিবারের ভাঙন, বিশ্বাসঘাতকতা এবং মানবিক ট্র্যাজেডি এই বইটি। স্মৃতি, সেটা মধুর হোক কিংবা দুঃখের, সবসময়ই কষ্টের। হুমায়ুন আহমেদ যখন রসায়নে পড়তেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি এই বইটি প্রথম লিখেছিলেন। তার প্রথম লেখা বই এটি। প্রথম উপন্যাসে হুমায়ুন আহমেদ ব্যাপক পাঠকের মনোযোগ আকর্ষণ করে ফেলেছিলেন। এই বইয়ের মূল চরিত্র হচ্ছে রাবেয়া। মূলত তাকে ঘিরেই কাহিনীটা এগিয়েছে। আকর্ষণটা মূলত সেই ছিল। তার পরিবারের লোক সংখ্যা 6 জন ছিল। রাবেয়ার মা, বাবা, রুনু, দাদা, মন্টু আর তার বাবার বন্ধু শফিক তথা মাস্টার কাকা যাকে বলতো। বইটি আপনারা 300 টাকা থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সংসপ্তক, শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস এটি। 1964 সালে রচিত এই উপন্যাসটি 1965 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেছেন এটিকে, যা বাংলাদেশের টেলিভিশনে প্রচারিত হয়েছিল। আমরা ছোটবেলায় সংসপ্তক নাটকটি দেখেছি বাংলাদেশ টেলিভিশনে। সকল জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ছিল এই সংসপ্তক। সংসপ্তক শব্দের অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে হয় জয়, না হয় মৃত্যু। আমরা ছোটবেলায় সংসপ্তক নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি গাইড বই পেতাম। সেই সময়টাতে আমি এই সংসপ্তক নাটকটি দেখেছিলাম। আপনারা যারা এই বইটি পড়তে চান তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনলাইনে এই বইটি কিনতে পারেন। এই বইটি আপনারা পেয়ে যাবেন রকমারি সহ, রকমারি, বাতিঘর বা অন্যান্য প্ল্যাটফর্মেও আপনারা এই বইটি পেয়ে যাবেন। তবে 200 টাকা থেকে আপনারা 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রিন্টিং ভেদে এটার টাকাটা এদিক সেদিক হতে পারে। কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র। কপালকুণ্ডলা নবকুমারের গল্পটাই এখানে প্রাধান্য পেয়েছে। মতি বিবি এবং শ্যামা সুন্দরীর গল্প এই প্রধান কাহিনীকে নিটল হতে সাহায্য করেছে মাত্র। আকারে কপালকুণ্ডলা খুব বড় না হলেও বঙ্কিমচন্দ্র উপন্যাসটিকে বিন্যস্ত করেছেন 4 খণ্ডে। প্রত্যেক খণ্ডে অবশ্য বেশ কিছু করে পরিচ্ছেদ আছে। প্রথম খণ্ডের 9টি পরিচ্ছেদে আছে কপালীকে আস্তানায় নবকুমারের গিয়ে পড়া, বন্দী হওয়া, কপালকুণ্ডলার সাহায্যে সামরিক মুক্তি ও এরকম অনেক কিছু। দ্বিতীয় খণ্ডে 6টি পরিচ্ছেদ আছে। বাকিগুলো আমি নাই বললাম, আপনারা বাকিগুলো পড়ে নেবেন। এই বইটি আপনারা রকমারি, বাতিঘর সহ অন্যান্য প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তবে এই বইয়ের মূল্য যদি জানতে চান, আপনারা যেহেতু মূল্যটা ওঠানামা করে, তাই আপনারা যখন কিনবেন তখন একটু ভালো মতন খেয়াল করে দেখবেন আর কি, অনলাইনে যদি কেনেন আর কি। আর যদি সরাসরি গিয়ে কেনেন তাহলে তো দেখতেই পাবেন। তবে আপনি একটু ধারণা নিতে পারেন যে 200 টাকা থেকে আপনি 350 টাকা বা 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। জোছনা ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ। যারা হুমায়ুন পছন্দ করেন না তারা যদি একবার এই বইটা পড়েন, আমার বিশ্বাস আপনিও বাধ্য হবেন হুমায়ুন আহমেদকে পছন্দ করতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা এই জোছনা ও জননীর গল্প বইটি। ব্যক্তিজীবন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস দুইয়েরই সুন্দর সংমিশ্রণ এই বইটিতে।
মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। এই চমৎকার গানের কথাগুলো দিয়ে, অর্থাৎ এই কথাগুলো হচ্ছেন মোহিনী চৌধুরীর, এই কথাগুলো দিয়ে শুরু করেছেন এই প্রচ্ছদটি দিয়ে। চমৎকার এই বইটি আপনারা রকমারি সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এই বইটি হার্ড কভার যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 600 থেকে 800 টাকা দিতে হবে, আর যদি আপনি একটু নর্মাল প্রিন্টের নিতে চান তাহলে তার আপনি 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের চমকপ্রদ একটি উপন্যাস এটি। 1980-এর দশকের ব্রিটিশ রাজত্বের সময়কার কলকাতার পটভূমিতে লেখা এই বইটি। এটি রাজনীতি, ধর্ম, দার্শনিক বিতর্কে সমৃদ্ধ একটি উপন্যাস। উপন্যাসে মুক্তি, সার্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণী বৈষম্য, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, বিভিন্ন দিক এখানে তুলে এনেছেন লেখক। গোরা উপন্যাস দুই প্রেমিক জুটির দুটি সমান্তরাল প্রেমের গল্প নিয়ে গঠিত। গোরা এবং সুচরিতা, বিনয় এবং ললিতা, এই চরিত্রগুলো এই উপন্যাসে রয়েছে। এতে 19 দশকের শেষ দিকে ভারতের প্রচলিত সামাজিক রাজনৈতিক সমস্যার পটভূমি তুলে এনেছেন। জাতীয়তা, পরিচয়, ধর্ম এবং মানবতার গভীর দার্শনিক উপন্যাস বলতে পারেন এটিকে। এর মূল চরিত্র আমি আগেই বলেছি গোরা, বিনয় এবং সুচরিতা। এই বইটি আপনারা 400 থেকে 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ কেন বিশ্ব সাহিত্যের এক গৌরব উজ্জ্বল অধ্যায় সেটা জানতে হলে আপনাকে গোরা পড়তেই হবে। নৌকাডুবি, রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি 1310 থেকে 1311 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। এর মূল চরিত্র হচ্ছে রমেশ, কমলা, নলিনাক্ষ, অন্নদাদাবাবু, যোগেন্দ্র, অক্ষয়, চক্রবর্তী, শৈলজ, উমেশ সহ অন্যান্য আরও অনেক চরিত্র রয়েছে। শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হচ্ছে, বা সবার খুব পছন্দ হয় এরকম একটা উপন্যাস হচ্ছে শেষের কবিতা। বিলেত ফেরত ব্যারিস্টার অমিত প্রখর, বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক যুবক। তর্কে প্রতিপক্ষকে হারাতে সিদ্ধহস্ত এই অমিত একবার শিলং পাহাড়ে গেল বেড়াতে, আর সেখানেই এক মোটর দুর্ঘটনায় পরিচয় ঘটল লাবণ্যের সাথে। অর্থাৎ আপনারা এতক্ষণে পরিচিত হয়ে গেছেন এই উপন্যাসের মূল চরিত্র অমিত রায় এবং লাবণ্যের সাথে। এছাড়াও এখানে আরও অন্যান্য চরিত্র ছিল, অবনীশ দত্ত, লোভনলাল, জ্যোতিশঙ্কর সহ অন্যান্য আরও অনেক চরিত্র। বাকিগুলো আপনাদের জন্য জমা রইল, আপনারা পড়ে নেবেন। শেষের কবিতা বইটি আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রিন্টিং এবং প্রচ্ছদের মান অনুযায়ী, ছাপার মান অনুযায়ী আপনারা বিভিন্ন দামে পেয়ে যাবেন, তবে আপনারা 200 থেকে 400 টাকার মধ্যে এই বইটি পেয়ে যাবেন। হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রতিরোধ এবং নারীর অবিশ্বাস্য সাহসের গল্প এটি। 12 ভাই বোনের সবচেয়ে ছোট বলে বাবা আদর করে নাম রেখেছিল বুড়ি। অবশ্য আদর করে কিনা কে জানে, বুদ্ধি হবার পর থেকে জেনে এসেছে ওর নাম বুড়ি। নামটা ওর পছন্দ হয়নি, শুনলেই শরীর চিরবিরিয়ে ওঠে। ওর ধারণা নাম খুব সুন্দর হওয়া চাই, যেটা শুনলে মন খুশিতে নেচে ওঠে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন এই উপন্যাসটি রচনা করেছেন। পরবর্তীতে চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। এই উপন্যাসের মূল চরিত্র বুড়ি এবং তার ছেলে রইস। এই উপন্যাসটির যে সিনেমাটি হয়েছে তাতে অভিনয় করেছিলেন সুচরিতা, অন্তরা, সোহেল রানা, অরুণা বিশ্বাস, ইমরান সহ অন্যান্য অনেকেই। ছোটবেলায় সাদা কালো পর্দায় এই সিনেমা দেখে আমি অনেক কেঁদেছি। আপনারা কে কে এই সিনেমা দেখে কেঁদেছিলেন ছোটবেলায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় না এই সিনেমা দেখে কেউ কাঁদেনি এমন কেউ আছে।